তো আজকে আমরা আসলে শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকে ক্লাসে আমরা দেখবো হচ্ছে নিউক্লিয়াসের কিছু প্রপার্টি নিয়ে কথা বলবো যে কিভাবে হচ্ছে আমরা নিউক্লিয়াসে ব্যাসার্ধ বের করতে পারি, তারপর হচ্ছে নিউক্লিয়াসের আসলে কতটুক কাছে একটা আলফা কণা আসতে পারে, এই রিলেটেড কিছু থিওরি সম্পর্কে জানবো এবং সেই রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। এবং এরপর হচ্ছে আমরা হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, দেন হচ্ছে ডি ব্রগলি, তারপর হচ্ছে আমাদের যে বোরের মডেল সেই মডেলে যাব, আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করব। এবং কেউ একটু আমাকে ইনফর্ম করো, কারো কি কোনো ধরনের প্রবলেম হচ্ছে বই ফলো করতে গিয়ে? এরকম কি কেউ কোনো প্রবলেমে পড়ছো? আর কেমিস্ট্রি ক্ষেত্রে আসলে একটা প্রবলেম কি যে অনেক রাইটারের বই প্লাস হচ্ছে যেহেতু চ্যাপ্টার গুলো তোমাদের অনেক বড় বড় এবং চ্যাপ্টার গুলোর টপিক আসলে এক এক রাইটার এক এক ভাবে উপস্থাপন করছেন এবং দেখা যায় যে হচ্ছে সিকোয়েন্সও মিলে না। এবং কিছু টপিক আসলে দেখা যায় যে সিলেবাসে থাকে না দেখে সব রাইটারের বইতে ইনক্লুড করা হয় না। কিছু রাইটারের বই যেমন হাজারি নাকসারের বই কিংবা হচ্ছে গুহ স্যারের বই, ওনাদের বইতে সবসময় এক্সট্রা অনেক ইনফরমেশন থাকে, বাট সেই ইনফরমেশন গুলো আসলে তোমাদের এইচএসসির জন্য অনেক ইনফরমেশনই আসলে খুব একটা ইম্পর্টেন্ট না। দেখা যায় যে এর বাইরে যে বইগুলো আছে বাজারে, এর বাইরে বইগুলোতে হচ্ছে অনেক ইনফরমেশন এরকম দেয়া থাকে না। সো এই বই দুটো যারা ফলো করতেছো তারা হয়তো অনেক কিছুতেই কনফিউজ হতে পারে ইনফরমেশন গুলো, কারণ এগুলো আসলে অনেক অনেক ইনফরমেশন অনেক হায়ার ক্লাসের আলোচনা। সো হচ্ছে দেখা যায় যে ওগুলো ফলো করতে গিয়ে একটু প্রবলেম হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু হচ্ছে হাজারি স্যারের বই কিংবা গুহ স্যারের বই সব বই হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট সিকোয়েন্সে লেখা, এবং দেখবা যে তোমাদের টপিকও মানে একটার পর একটা যে টপিক আসতেছে সেটাও ঠিক মতো মিলতেছে না। তো এরকম প্রবলেমে নিশ্চয়ই অনেকে পড়ছো। কেউ একজন বলো তো, কারো কি এরকম ধরনের প্রবলেম হয়েছে যে বইয়ের জি টপিক ভাইয়া। না? হ্যাঁ ভাইয়া, হয়েছে, আমার হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি, এরকম হওয়াটাই স্বাভাবিক এবং কেমিস্ট্রি ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি হয় আই থিঙ্ক। ফিজিক্সে কি তোমাদের এরকম মনে হয়েছে? ফিজিক্সের ক্ষেত্রে কি তোমরা না এই ভাই, প্রবলেম? না ভাইয়া, ফিজিক্সে অত সমস্যা হয়নি। ভাইয়া ফিজিক্স থিওরি পড়ি নাই। আচ্ছা, এটা ভালো কথা। সো কেমিস্ট্রি ক্ষেত্রে প্রবলেম। ভালো কথা। হ্যাঁ, মানে হচ্ছে দেখা যায় যে হচ্ছে আচ্ছা থিওরি তো তুমি বুঝছো না, আগে সেটা বলো। পড়াটা যা যা অলওয়েজ ইম্পর্টেন্ট পড়াইছে না, তা তা বই বুঝছি। বই রিডিং পড়াটা অলওয়েজ ইম্পর্টেন্ট না, বুঝছো? সো তুমি কনসেপ্ট গুলো বুঝতেছো কিনা সেটা ইনশিওর করো। কারণ আমি আমার নিজের ক্ষেত্রে যদি বলি, আসলে আমি টোটালি ডিপেন্ডেন্ট ছিলাম কলেজের লেকচারের উপর, এবং আমি আসলে বই পড়া স্টার্ট করছি কলেজের টেস্ট এক্সাম দিয়ে। তার আগে জাস্ট হচ্ছে কনসেপ্ট গুলো ক্লিয়ার করছে এবং এটা আমার কাছে যথেষ্ট এনাফ লাগছে, বুঝছো? এটা আমি আমি করছি আর কি, তোমাদের আমি জি সেটা ভাইয়া। সাজেস্ট যে করবো না। যে পড়ায় সেও বলছে যে আমি নিজেও থিওরি পড়িনি। ট্রু, মানে আমি নিজে হচ্ছে তোমার একদম কলেজের টেস্ট এক্সাম দিয়ে আমি তারপর বই দেখছি যে বইয়ে কি আছে। কলেজের লেকচার আসলে এতটাই পারফেক্ট ছিল যে মানে বই পড়াটা যে দরকার সেটা আসলে ফিলই হয় নাই। সো এই লেকচার ভালো করে ফলো করলেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করে দেখা যায় যে কাজ হয়ে যেত। আর কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে আসলে তোমরা ওইভাবে তোমরা কি করবা, তোমরা হচ্ছে কনসেপ্ট ফলো করবা, যে হচ্ছে কোন কনসেপ্টের পর কোন কনসেপ্ট যাওয়া হচ্ছে। জাস্ট বই ওইভাবে মানে জাস্ট ছোটবেলায় যেরকম করতা যে বই রিডিং করতা বসে বসে, জাস্ট ওই কাজটা করে না, এটা টোটালি ইনএফেক্টিভ একটা ওয়ে। সো তোমরা কি করবা, মানে টপিক গুলোকে ফলো করবা, জাস্ট যে বই পড়ো জাস্ট টপিককে ফলো করবা। এবং সিকোয়েন্স না থাকাটাই স্বাভাবিক, সিকোয়েন্স না তোমরা ভাববা না, জাস্ট দেখবা যে হচ্ছে এদিক সেদিক হচ্ছে, বাট আলটিমেটলি টপিক তো থাকবে তোমার বইতে। ঠিক আছে, এটা আশা করি তোমরা পারবা। আচ্ছা আচ্ছা, আর ভাইয়া, কেউ কিছু আমি বলতে একটা চাও? কথা বলি। হ্যাঁ, সিয়াম বলো। ভাইয়া, ভাইয়া মানে আমরা তো আসলে ক্লাস 10 পর্যন্ত মানে বই ধরে ধরে সব পড়ে আসছি। তো আচ্ছা, এখন আমাদের মানে একটু কোপ করতে প্রবলেম হচ্ছে যে ধরেন আমাদের মনে হচ্ছে আমরা এখন বইয়ের এই টপিকটা বাদ দিলে আমাদের হয়তো এখান থেকে যদি পরীক্ষায় আসে আমরা তখন কি করব। তো এখন এই জন্য আমাদেরকে যদি প্রশ্নপত্র সম্বন্ধে আপনারা একটু মানে যদি মানে ধারণা দিতেন তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যেত যে আমরা মানে মানে বই যে সবকিছু দরকার হয় না, মানে এইটা যদি একটু ক্লিয়ার করতেন প্রশ্ন থেকে তখন আচ্ছা। একটু ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা এক্ষেত্রে দেখা যায় যে ইন্টারমিডিয়েট লাইফে এসে বই আসলে ভাবে ধরে ধরে রিডিং পড়া যে বিষয়টা, সেটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল আমি জানি না, আমি নিজেও কোনোদিন করি নাই। আর কেউ করছে কিনা আমাদের ফ্রেন্ডদের মধ্যে সেটাও জানি না, বাট বিষয়টা হচ্ছে কি, তোমরা কনসেপ্ট গুলোকে বোঝার ট্রাই করবে, মানে এখানে ফোকাস থাকবে হচ্ছে তোমার কনসেপ্টের দিকে, যে হচ্ছে তুমি কনসেপ্ট গুলো আইডিয়া গুলো তোমার কাছে ক্লিয়ার কিনা। সো এটা যদি তোমার কাছে ক্লিয়ার থাকে, জাস্ট তুমি দেখবা যে বই ছাড়াও তোমার কাজ হয়ে যাচ্ছে, জাস্ট ম্যাথ সলভ করবা। বাট আমি সাজেস্ট করবো যে অ্যাটলিস্ট বইয়ের সাথে তোমরা ফ্যামিলিয়ার হও, বইটাকে চিনো জানো, যে বইয়ের কোথায় কি আছে অ্যাটলিস্ট সেই সম্পর্কে একটা আইডিয়া রাখো। আর যে বিষয়টা হচ্ছে ক্লাসের ক্ষেত্রে, যেমন আমি গত ক্লাসে যে টপিক গুলো তোমাদের পড়াইছি, তোমরা আশা করি
রিকল করতে পারতেছো সবকিছু, যে আমি কোন কোন টপিকগুলো নিয়ে কথা বলছি, সেগুলো একটা টপিকেও তোমার এইচএসসি এক্সামের জন্য একটু ইম্পর্টেন্ট না, বুঝছো? গত ক্লাসে যে টপিকগুলো ছিল এইচএসসি এক্সামের জন্য একটু ইম্পর্টেন্ট না, বাট এই টপিকগুলো পড়ানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে তোমাদের এই টপিকগুলো কিন্তু তোমাদের বইতে আছে, প্রথম কথা কোনো না কোনো বইতে আছে, হয়তো হাজারি স্যারের বইতে নাই, গুহ স্যারের বইতে আছে, কিংবা গুহ স্যারের বইতে নাই, হাজারি স্যারের বইতে আছে। সো তোমরা যখন যেই বই ফলো করতে যাও, আলটিমেটলি তোমাদের যাতে ফলো করতে কোনো ইজি না, মানে প্রবলেম না হয়, সেই জন্য আমরা হচ্ছে এটা নিয়ে ডিসকাস করতেছি প্রত্যেকটা টপিক নিয়ে। এবং প্রত্যেকটা টপিকের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যেমন হচ্ছে এই চ্যাপ্টারের দেখা যায় যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের দ্রাব্যতার পার্টটা, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো ওখানে গিয়ে আমরা অনেক সময় দিব, এবং কোন টপিকটা আসলে তোমাদের জন্য এইচএসসির জন্য দরকার, বেশি দরকার, আমি চেষ্টা করবো সবকিছু অ্যাড্রেস করে দেওয়ার জন্য, এবং কোনটা তোমরা চাইলে স্কিপ করতে পারো সেটাও বলে দিব, যে আসলে এটা খুব একটা দরকার নেই। তো আশা করি তারপর তোমাদের খুব একটা প্রবলেম হবে না। আর তোমরা আসলে বই ওইভাবে রিডিং না পড়ে তোমরা জাস্ট টপিক গুলো ফলো করবা, যে আজকে এই টপিক নিয়ে আলোচনা হয়েছে, আজকে বোর মডেল নিয়ে আলোচনা হয়েছে, আমি বোর মডেলের পার্টটা একবার রিডিং করে দেখি যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে কিনা। বাট মেইন ফোকাসটা থাকবে তোমাদের লেকচারের উপর। সো লেকচারটা থাকবে মেইন ফোকাস, এরপর হচ্ছে তোমরা বইতে সেটা ফলো করবা। বাট আগের মতো মোটেও হচ্ছে পেজ বাই পেজ রিডিং করতে যেও না, তাহলে হচ্ছে একদম ধরা খাবা। কারণ ভাই দেখা যায় যে, ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। শেষ করো তুমি। না না বলো, সমস্যা নাই, আমার শেষ হয়ে গেছে, বলো। বলতে চাইলাম যে প্রথম আর পঞ্চম অধ্যায়টা নাকি পুরোটাই রিডিং মুখস্থ করতে হয়। কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে কিছু ফর্মুলা আছে, আমরা পড়বো কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টারটা, পুরোটাই রিডিং না। কেমিস্ট্রির ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারটাতে হচ্ছে কিছু ম্যাথ আছে, সে সম্পর্কে আমরা ধারণা নেব, বাকি পার্টটা হচ্ছে রিডিং। আর কেমিস্ট্রি হচ্ছে তোমার ফার্স্ট পেপারও ফিফথ চ্যাপ্টার, আর সেকেন্ড পেপারে ফিফথ চ্যাপ্টার, এটা পুরোটাই রিডিং। এবং আমার মনে হয় না আমি কখনো আসলে এই দুইটা চ্যাপ্টার পুরোপুরি রিডিং দিচ্ছি আমার কলেজ লাইফে, কারণ এই দুইটা চ্যাপ্টার ওখান অনেক, থেকে প্রশ্ন আসবে? ওখান থেকে প্রশ্ন বলতে গেলে আসলে খুব একটা আসেও না, খুব একটা কোশ্চেন আসেও না। হুম। আর ভাইয়া এমসিকিউ এর জন্য কি গোটা বইটা রিডিং করতে হয়? মানে এমসিকিউ কি টাইপের আসে? থিওরিক্যাল পার্ট থেকেও আসে? না মোটেও না, জি ভাই, এমসিকিউ আমারও পাওয়ার কথা জন্য এটা। গোটা বই রিডিং পড়াটা মোটেও ইম্পর্টেন্ট না, এটা প্রথম কথা। বিষয়টা হচ্ছে আমরা তোমাদের হাইলাইট করে দিব যে এই কনসেপ্ট গুলো, এই টপিক গুলো তোমাদের ইম্পর্টেন্ট, দেখবা যে ওখান থেকে এমসিকিউ আসতেছে, মানে এমসিকিউ বেশিরভাগই হয় হচ্ছে তোমার ম্যাথ বেসড এমসিকিউ। সো দেখা যায় যে কেমিস্ট্রি ক্ষেত্রে হয়তো তোমার ম্যাথের পাশাপাশি থিওরিটিক্যাল কিছু তথ্যমূলক, বাট ওই রকম তথ্যমূলক আসে না, যে হচ্ছে প্রোটন গোল্ডস্টেইন কত সালে আবিষ্কার করছে, নিউট্রন কত সালে আবিষ্কার করা হয়েছে, সো এরকমও তথ্যমূলক আসে না। সো এটা নিয়ে তোমরা পুরোপুরি চিল থাকতে পারো, যে হচ্ছে তোমার যে তথ্যমূলক কোশ্চেন গুলো আসবে সেগুলো কনসেপ্টের উপর বেস করে আসবে। তো সেটা ক্লিয়ার থাকলে সেগুলো অ্যান্সার করতে পারবা। বাট অবশ্যই তোমরা তারপরও বইয়ের সাথে পরিচিত হওয়ার ট্রাই করবা সবাই। তাহলে আমরা শুরু করি, আর কথা না বাড়িয়ে। আর কারো কোনো কোশ্চেন এটা জি নিয়ে? ভাইয়া। আচ্ছা তাহলে আমরা শুরু না করি। ভাইয়া, শুরু করুন ভাইয়া। হ্যাঁ ওকে, তাহলে প্রথমে জাস্ট আমি কিছু ইনফরমেশন দিই। প্রোটন প্রোটন আসলে যখন প্রোটনকে ডিসকভার করা হয়েছে, আমি ওই প্রসিডিউরটা আলোচনা করব না, প্রোটনকে কিভাবে ডিসকভার করা হয়। তোমরা কি হচ্ছে এক্সট্রা ম্যাটেরিয়াল হিসেবে দুইটা ভিডিও লিংক দেখছিলা গুগল ক্লাসরুমে, পেয়েছিলা কি সেটা? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ পুরোটা দেখিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, সুযোগ পেলে দেখে নিও। আর দেখাটা যে খুব বেশি ইম্পর্টেন্ট সেটাও না, বাট ইচ্ছা হলে দেখে নিও। ওখানে হচ্ছে তোমার মিলিকানের তৈলবিন্দু পরীক্ষার এক্সপেরিমেন্টটা আছে, খুব সহজভাবে এক্সপ্লেইন করছেন উনি। আর হচ্ছে তোমার রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা আছে। এখন আসি প্রোটন। ভাইয়া কোথায়? গুগল ক্লাসরুমে হচ্ছে আমি দুইটা ভিডিও লিংক শেয়ার করছি ম্যাটেরিয়ালসে। সো প্রোটন হচ্ছে তোমার গোল্ডস্টেইন ডিসকভার করছে 1886 সালে। এই ইনফরমেশনটা একটু আইডিয়া রেখো, যে প্রোটন ডিসকভার করা হয়েছে 1886 সালের দিকে, এবং গোল্ডস্টেইন ডিসকভার করছে। তারপর আসলে নিউট্রন। সো নিউট্রন ডিসকভার করছে হচ্ছে তোমার চ্যাডউইক, এবং সেটা ডিসকভার করা হয়েছে 1932 সালের দিকে। মোটেও মুখস্থ করতে হবে না, জাস্ট একটু ধারণা রাখো যে আসলে নিউট্রন সবার পরে আসছে 1932 সালে। সো ইলেকট্রন প্রোটন আবিষ্কারের পর তোমার হচ্ছে সবার পরে নিউটন আবিষ্কার হয়েছে 1932 সালের দিকে, এবং আবিষ্কার করছেন হচ্ছে চ্যাডউইক। এবং এই আবিষ্কারের পিছনে তোমার যে রিয়াকশনটা আছে, যে রিয়াকশনের উপর বেস করে উনি ডিসিশন নিছেন, সেটা রিয়াকশনটা একটু দেখা দেয়। বেরিলিয়ামের সাথে উনি হচ্ছে হিলিয়ামের রিয়াকশন করাইছেন। সো বেরিলিয়ামের সাথে উনি হিলিয়ামের রিয়াকশন করাইছেন, যার ফলে উনি পেলেন হচ্ছে এখানে কার্বন পরমাণু। এবং কার্বন পরমাণু উনি যখন অবজার্ভ করলেন এই বিষয়টা, যে এখানে নাম্বার অফ ভর সংখ্যা, টোটাল যে বামের ভর সংখ্যা এবং ডানের ভর সংখ্যা, এটা কিন্তু তোমার ইকুয়াল হবে অলওয়েজ।
সো এই যে দেখো এখানে ভর হচ্ছে তোমার ভর সংখ্যা হচ্ছে 9 এবং হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4। তো এখানে আসলে 13 ভর সংখ্যা বিশিষ্ট বা তোমার হচ্ছে এইটা পাওয়া উচিত ছিল। এই দুটা রিঅ্যাকশনে যেহেতু আমরা কার্বনই পেলাম, সেক্ষেত্রে 13 আইসোটোপের কার্বন 13 আইসোটোপ পাওয়া উচিত ছিল, বাট অ্যাকচুয়ালি এটা পেলেন না। এটা না পেয়ে উনি কি পেলেন, কার্বন 12 আইসোটোপ। তার মানে এখানে আরেকটা কিছু একটা আছে যেটা আসলে তোমার এক্সট্রা যে 1 ভর সংখ্যা এটা অ্যাড করছে এখানে, যে কারণে তোমার বামে দেখো 9 আর 4 যোগ করে 13 হচ্ছে, ডানেও ঠিক তেমনি 12 সাথে সামথিং যোগ করে আমার 13 করতে হবে। সে সামথিংটা অবশ্যই 1 হবে। সো এখানে 1 হলো, তার মানে এখানে এমন কিছু একটা এক্সট্রা উৎপন্ন হচ্ছে যার তোমার হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 1। প্লাস হচ্ছে এখানে যখন উনি প্রোটন সংখ্যা মিলাতে গেলেন, এখানে দেখলেন যে বেরিলিয়ামে টোটাল 4টা প্রোটন আছে আর হিলিয়ামে হচ্ছে টোটাল 2টা প্রোটন আছে। সো এখানে 6টা প্রোটন পেলেন। তারপরে এখানে এমন কিছু আছে যেটা হচ্ছে তোমার প্রোটন নাই, অর্থাৎ চার্জ জিরো থাকবে এখানে। টোটালি হচ্ছে কোনো প্রোটনের এক্সিস্টেন্স থাকবে না। সেখানে হচ্ছে জিরোটা প্রোটন, ঠিক আছে। সো এই জিনিসটাই হচ্ছে তোমার উনি নিউট্রন ডিসকভার করে ফেললেন, যেখানে অ্যাকচুয়ালি এমন কিছু একটা আছে যার ভর সংখ্যার ভ্যালুটা এখানে 1 হবে এবং এখানে অ্যাকচুয়ালি 0 থাকবে। তাহলে হচ্ছে আমাদের বামে এবং ডানে ভর সংখ্যার যে সমতা এবং প্রোটন সংখ্যার যে সমতা সেটা সেম হবে। এর পাশাপাশি এটার পাশে আরেকটা রিঅ্যাকশন আছে। এরপরে হচ্ছে উনি যেটা দেখলেন, ঠিক সেম ভাবে যদি আমরা বোরনের সাথে, সো বোরনের প্রোটন সংখ্যা হচ্ছে 5 এবং ভর সংখ্যা হচ্ছে 11, বোরনের সাথে যদি হিলিয়ামের বিক্রিয়া দেওয়া হয়, সো এখানে উৎপন্ন হবে হচ্ছে তোমার নাইট্রোজেন। সো নাইট্রোজেনের তোমার প্রোটন সংখ্যা হচ্ছে 7 আর ভর সংখ্যা হচ্ছে 14। এবং এখানে দেখো সেম ভাবে আরেকটা জিনিস উৎপন্ন হবে এই জায়গায়। সো তোমরা যদি একটু মিলায় দেখো তো এখানে আসলে ভর সংখ্যার সমষ্টি কত হবে, কেউ একজন বলো তো। ভর সংখ্যার সমষ্টি 15। 15, এক্স্যাক্টলি। 15। সো দেখো এখানে 14 আছে, তার মানে সেম ভাবে এখানেও তোমার হচ্ছে 1 প্লাস হচ্ছে এখানে দেখো তো 5 আর 2 7। তো এখানে প্রোটন সংখ্যা টোটাল প্রোটন 7টা, 0 হবে। এক্স্যাক্টলি প্রোটন 0 হবে। এটাই হচ্ছে তুমি তখন উনি হচ্ছে একদম কনফার্ম হয়ে গেলেন যে এখানে এই প্রপার্টি, যেখানে হচ্ছে তোমার ভর সংখ্যা 1 এবং প্রোটন সংখ্যা 0, এখানে একটা কণিকা পাওয়া যায়, যেটাকে পরবর্তীতে নিউট্রন নামকরণ করা হলো। এবং এই দুটা রিঅ্যাকশনের উপর বেস করে অ্যাকচুয়ালি চ্যাডউইক এই ডিসিশনে আসলেন যে নিউট্রন নামক আরেকটা কণিকা পরমাণুতে পাওয়া যায়। আমরা এটাতে আবার কাম ব্যাক করবো এই থিওরিতে। আমরা যখন হচ্ছে তেজস্ক্রিয়তা পড়বো তখন আবার আমরা হচ্ছে নিউট্রন, তারপর হচ্ছে বিটা রে, তারপর হচ্ছে আলফা পার্টিকেলকে আবার দেখবো। সো আশা করি এই বিষয়টা তখন আরো ক্লিয়ার হবে তোমাদের কাছে। সেটা ছিল হচ্ছে নিউট্রনের আইডিয়া। এখন আসলে হচ্ছে নিউট্রনের আইডিয়াটা আমরা ক্লিয়ার করলাম। আর আরেকটা রিজন হচ্ছে আসলে নিউট্রনকে কেন খুঁজে পেতে এত দেরি হলো, তার একটাই রিজন হচ্ছে নিউট্রন হচ্ছে তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। নিউট্রনে কোনো চার্জ নেই, তাই নিউট্রনকে আসলে খুঁজে পেতে এত দেরি হলো। এখন আসলে আমরা হচ্ছে নিউক্লিয়াসের কিছু প্রপার্টি নিয়ে কথা বলি। আমাদের যে পরমাণু কেন্দ্রস্থলে যে নিউক্লিয়াসটা থাকতেছে, সেই নিউক্লিয়াসের কিছু প্রপার্টি নিয়ে আমরা এখন ডিসকাশন করব। তার শুরুতে আমরা হচ্ছে তোমরা নিউক্লিয়াসের কিছু বেসিক প্রপার্টি তো অবশ্যই জানো, যে পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তারপরে হচ্ছে আহ পরমাণু যে নিউক্লিয়াসে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা তোমরা অলরেডি জানো। এবং তোমরা জানো যে নিউক্লিয়াসে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ আছে, সেই ব্যাসার্ধ বের করার আমরা ফর্মুলাটা দেখবো। এই ফর্মুলাটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইতে, গুহ স্যারের বই বলো, হাজারি স্যারের বই বলো, কোনো বইতেই কেমিস্ট্রি বইতে এটা ইনক্লুড করা হয়নি। এই জিনিসটা সম্পর্কে তোমরা ফিজিক্সে ধারণা পাবা। ফিজিক্সের হচ্ছে তোমরা তেজস্ক্রিয়তা নিয়ে একটা চ্যাপ্টার আছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে, সেই সেকেন্ড পেপারে গিয়ে তোমরা ফর্মুলাটা জানবা। যেহেতু আমরা কেমিস্ট্রিতে এখন নিউক্লিয়াস নিয়ে কথা বলতেছি, তো আমরা তোমাদের সাথে ফর্মুলাটাকে একটু পরিচয় করাই দিই। ফর্মুলাটা কি, যে ফর্মুলার সাহায্যে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে পারি, সেটা হচ্ছে আর ইকুয়ালস টু আর নট ইন্টু এ টু দি পাওয়ার 1/3। এই এর পরিচয় বলতে এ কি হতে পারে? আমরা কিন্তু তোমাদের আগের ভর সংখ্যা। এক্স্যাক্টলি এ হচ্ছে ভর সংখ্যা। এ দ্বারা আমাদের ভর সংখ্যাকে বোঝানো হয়, আর তারপরে 1/3 পাওয়ার। এবং আর নট হচ্ছে এটা একটা ধ্রুবক, ঠিক আছে। এই আর নট হচ্ছে একটা ধ্রুবক। এই যে ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধ আর, এই আরটাকে অ্যাকচুয়ালি বের করা হচ্ছে ফার্মি এককে। এই আরটাকে অ্যাকচুয়ালি বের করা হয় ফার্মি এককে। সো ফার্মি বা ফেমটোমিটার তোমরা যেটাই বলো, সমস্যা নেই। এক ফার্মিও বলতে পারো, 1 ফেমটোমিটারও বলতে পারো। আচ্ছা, তার আগে একটা বিষয় মনে পড়লো, যে লাস্ট ক্লাসে হচ্ছে মুনা আপু বলতেছিল যে ডালটনের 1 ডালটন ইকুয়ালস হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হচ্ছে 1 ডালটনের পরিমাণ, যেটা আসলে 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আরেকজন জিজ্ঞাসা করতেছিল ভাইয়া যে হচ্ছে তোমার যে হচ্ছে T2O, মানে আমরা হচ্ছে D2O কে বলতেছি হেভি ওয়াটার বা ভারী পানি। তাহলে T2O এটাকে আমরা কি বলবো? বাট হাইড্রোজেনের যে 3টা আইসোটপ যেটা আসলে ন্যাচারালি পাওয়া যায়, সো তার মধ্যে একটা হচ্ছে T2O। এটাকে জানো, এটাকে হচ্ছে সুপার হেভি ওয়াটার বলা হয়। এটাকে হেভি ওয়াটার বলা হয় নর্মালি, আর এটাকে বলা হচ্ছে সুপার হেভি ওয়াটার। সো সুপার হেভি ওয়াটার, এবং এই যে ওয়াটারটা এটা আসলে রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় পানি। এটা একটা তেজস্ক্রিয় পানির সংকেত T2O। সো এটা হচ্ছে তেজস্ক্রিয় পানি বা রেডিও অ্যাক্টিভ ওয়াটার।
আর এগুলো হচ্ছে নর্মাল, এগুলো কোনো রেডিও অ্যাক্টিভিটি থাকে না, বাট আমাদের যে T2O সেটা হচ্ছে সুপার হেভি ওয়াটার, এবং হচ্ছে এটা তেজস্ক্রিয়তা পাওয়া যায়, এবং তেজস্ক্রিয়তা থাকলে সেখানে সেটার সাথে অর্ধ আয়ুর একটা রিলেশন আছে। তোমরা কি অর্ধ আয়ু বা হাফ লাইফ সম্পর্কে শুনছো কখনো? এটা কি তোমাদের জি ভাইয়া। জি ভাইয়া, আমাদের ম্যাথ ছিল। আচ্ছা, অর্ধয়ের ম্যাথ করছো তোমরা, তোমরা জানো যে হচ্ছে অর্ধয়ের কনসেপ্টটা কিরকম। ধরো হচ্ছে এই T2O যেহেতু তেজস্ক্রিয়তা দেখায়, সো এটা একটা হাফ লাইফ থাকবে, টি হাফ তে আমরা রিপ্রেজেন্ট করতেছি। সো এটা হচ্ছে অ্যারাউন্ড 12.32 ইয়ার্স এটার হাফ লাইফ। আচ্ছা ভাই আপু, কারো একজনের মাইক্রোফোন টার্ন অন হয়ে গেছে, একটু অফ করো কাইন্ডলি। তাহলে টি হাফ হচ্ছে তোমার তোমার হচ্ছে 12.32 ইয়ার, এটা হাফ লাইফ। এবং হাফ লাইফ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, তোমরা জানো যে ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে অ্যারাউন্ড 4.5 বিলিয়ন ইয়ার্স। সো অ্যাকচুয়ালি 4.5 বিলিয়ন ইয়ার পর তোমার হচ্ছে ইউরেনিয়াম, ধরো শুরুতে আছে 100%, শুরুতে 100% ইউরেনিয়াম আছে, সেটা 4.5 বিলিয়ন ইয়ার পর হয়ে যাবে 50%। আবার 4.5 বিলিয়ন ইয়ার্স লাগবে 50% থেকে সেটা 25% হওয়ার জন্য। আবার 4.5 বিলিয়ন ইয়ার্স লাগবে সেখানে 25 থেকে 12.5% হওয়ার জন্য। সো একবার যদি কোনো এরিয়া আসলে কন্টামিনেটেড হয়ে যায় কোনো ধরনের এরকম, মানে যেগুলো হাফ লাইফ অনেক বেশি, এরকম কোনো মেটাল দ্বারা, তাতে বুঝতে পারতেছে আসলে এই যে রিঅ্যাক্টিভিটি আসলে বছরের পর বছর, বিলিয়নস অফ বছর ধরে এটা চলতে থাকে সেই জায়গায়। এবং সেই সাইকেলটাও তোমরা আসলে দেখতে পারতেছো যে প্রতি 4 বিলিয়ন ইয়ার্স লাগতেছে আমাদের হচ্ছে অর্ধেক হতে পার্সেন্টেজটা। সো 100 থেকে 50 তে যেতে 4.5 বিলিয়ন ইয়ার্স লাগলো, 50 থেকে 25 এ যেতেও 4.5 বিলিয়ন ইয়ার্স লাগলো, তারপর 25 থেকে 12.5 এ আসতেও 4.5 বিলিয়ন ইয়ার্স লাগলো। দেখতেছো বিষয়টা আসলে কতটা, মানে রেডিও অ্যাক্টিভিটি নিয়ে আসলে যারা ডিল করে কতটা আসলে সেন্সিটিভ এই বিষয়গুলো। কারণ দেখতেই পাচ্ছ হাফ লাইফ। তো সবসময় দেখা যাবে যে কিছু না কিছু পার্সেন্টেজে হলো, 0.00% হইলেও সেখানে তোমার রেডিও অ্যাক্টিভ মেটালের অস্তিত্ব থাকবে, কখনো সেটা জিরো হবে না। অনেক জিরোর অনেক কাছাকাছি যেতে পারে, বাট জিরো হবে না। তো এই ব্যাপারে তোমাদের ধারণা আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ সম্পর্কে জানতেছিলাম, যে ব্যাসার্ধটা হচ্ছে তোমাদের ফার্মি এককে বের করা হয়, এবং এটাকে এইভাবে প্রকাশ করা হয় যে, বা ফার্মি এককে তোমরা বলতে পারো 1 ফেমটোমিটার। সো 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার, এবং 1 ফেমটোমিটার ইকুয়ালস টু হচ্ছে তোমার 10⁻⁻15 মিটার। এটা হচ্ছে ফেমটোমিটারকে যদি মিটারে প্রকাশ করো, ঠিক আছে। এবং আর নট যেহেতু একটা কনস্ট্যান্ট, এবং আর নট এর ভ্যালুটা আসলে বের করা হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট পরমাণুর জন্য। আর নট এর ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি আসে হচ্ছে 1.2 থেকে 1.5 পর্যন্ত আসে, অবশ্যই ফেমটোমিটার ইউনিটে বলতেছি আমরা। সো এই আর নট এর ভ্যালুটা হচ্ছে 1.2 ফেমটোমিটার থেকে 1.5 ফেমটোমিটার পর্যন্ত আর নট এর ভ্যালুটা আসে। আচ্ছা, সো আমরা এই আর নট এর ভ্যালুটার সাহায্যে, আর নট এর ভ্যালুটা যদি আমরা জানি এবং কোন একটা পরমাণুর ভর সংখ্যা জানলে আমরা সেই পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে পারবো। চলো একটা প্রবলেম সলভ করি। সো প্রবলেমটা হচ্ছে তোমার 238 ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে তোমাদের। নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? সো 235 ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং আর নট এর ভ্যালু বলে দেওয়া হয়েছে তোমাদের 1.4 আর নট এর ভ্যালু। এখন এটার সাহায্যে পারবা না বের করতে, সবাই বলো তো যে নিউক্লিয়াসের তোমার হচ্ছে ইউরেনিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে? সবাই পারবা না বের করতে? জি ভাই, 8.68। 8.68 ফেমটোমিটার आंसर আসে। সো আমরা আর এই ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে হচ্ছে আর নট এর ভ্যালু বসাবো হচ্ছে 1.4, এটা হচ্ছে আর নট এর ভ্যালু। তারপর হচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে আমাদের ভর সংখ্যা, যেটার ভ্যালু হচ্ছে 238, এটা হচ্ছে আমাদের এ ভর সংখ্যা, দেওয়া হচ্ছে 238। সো 238 এর ভ্যালু আমরা এখানে বসাই দিলাম। এরপর আমাদের পাওয়ার ছিল হচ্ছে 1/3। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, যেহেতু ভাইয়া 1.4, হ্যাঁ বলো ভাইয়া। 8.67 তো আসে। আচ্ছা যাই হোক, এটা খুব একটা ওটাই তো প্রবলেম না। 68 বললাম, 8.68। 8.67 সরি ফেমটোমিটার বলেছি। অ্যাপ্রক্সিমেটলি আসে। সো এটা কোনো প্রবলেম না, 67 68 আসলে এটা এতটা ম্যাটার করে না, বাট তোমরা ক্লোজলি বের করতে পারছো, তার মানে তোমরা পারবা সবাই। এটা খুবই সহজ ছিল, কারণ তোমাদের ফর্মুলা জানা আছে, জাস্ট হচ্ছে ভ্যালু গুলোকে বসাই দিবা। সো এটাতে ভ্যালু বসাতে পারাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো এর পরিচয় হচ্ছে 238, সেই 238 কে এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর নটের ভ্যালু বলে দিচ্ছে 1.4। সো আমরা এখান থেকে খুব সহজেই এই যে আর বের করলাম, এটা আসলে ইউরেনিয়াম পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তবে আশা করি এই জিনিসটা পারবা। এখন আশা করি, এখন আসো আরেকটা কনসেপ্ট সম্পর্কে একটু আলোচনা করি আমরা।
এই কনসেপ্টটা তোমাদের বইতে বলা হয়নি, বাট তোমরা কনসেপ্টটা বোঝার পর আসলে বলতে পারবা যে আসলে কনসেপ্টটা খুব বেশি নতুন কিছু না। বাট এই ধরনের কনসেপ্টের উপর বুয়েটে বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে প্রতি বছর কিছু নতুন নতুন কোশ্চেন আসে, যে কোশ্চেন গুলোর কিছু কোশ্চেন হয়ে থাকে হচ্ছে তোমাদের বইয়ের কনসেপ্টের উপর বেস করে নিউ আইডিয়া তোমাকে এক্সাম হলে বসে চিন্তা করতে হবে, যেটা আসলে পারাটা খুবই ডিফিকাল্ট ওই সময়ের ভিতরে। এছাড়াও কিছু কোশ্চেন আসে যেটা টোটালি তোমার বইয়ের বাইরে, ওটা আসলে কেউ পারে না। দেখা যায় যে বুয়েটে তোমার প্রতি বছর 60টা যে তোমার ম্যাথ থাকে, এই 60টা ম্যাথের মধ্যে যে ফার্স্ট হয় তার আনুমানিক হচ্ছে তোমার 50 থেকে 52টা ম্যাথ কারেক্ট হয়, তো এর বেশি হয় না আসলে। কারণ কেউ আসলে 60টা অ্যান্সার করতে পারে না। প্রতি বছর রাফলি থাকে হচ্ছে 50 থেকে 52টার মধ্যে যে ফার্স্ট হয় সে এতগুলো কোশ্চেন পেরে ফার্স্ট হয়, ইভেন তারও কম হতে পারে। সো কিছু ম্যাথ টোটালি তোমাদের কনসেপ্টেরও বাইরে, মানে ওই কনসেপ্ট আসলে বইতেও নাই তোমাদের, তো এরকম কিছু থাকে। আবার কিছু ম্যাথ থাকে তোমার ক্লোজ বইয়ের কনসেপ্টের বা তোমরা প্রিভিয়াস আইডিয়া থেকে তোমরা চিন্তা করতে পারবা চাইলে। যেমন এটা হচ্ছে সেরকমই একটা কনসেপ্ট, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। আমি এখনই বলতেছি যে জিনিসটা দ্বারা আমি কি বুঝাচ্ছি। সো ধরো মানে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ এটা দ্বারা বুঝাচ্ছি হচ্ছে কোন একটা আলফা পার্টিকেলকে যদি নিউক্লিয়াসের দিকে আমাদের নিক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে আলফা পার্টিকেলটা আসলে নিউক্লিয়াসের কত কাছে যেতে সমর্থ, কত কাছে গিয়ে সেই আলফা পার্টিকেলটা আসলে তোমরা রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা পড়ছো, সেখানে আলফা কণা নিক্ষেপ করা হয়েছে এবং আলফা কণা হচ্ছে কিছু কিছু আলফা কণা তোমার হচ্ছে 180 ডিগ্রি কোণে ফেরত আসছে। সো এরকম বিষয়গুলো তোমরা পড়ছো, এবং আসলে কতটুকু কাছে গিয়ে আসলে আলফা কণাকে আবার তোমার হচ্ছে টার্ন ব্যাক করে, সেই রিলেটেড আমরা প্রবলেমটা সলভ করব। ধরো হচ্ছে আলফা পার্টিকেল বা আলফা কণা, সো আলফা কণা এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী বিকর্ষণের আমরা যদি ফর্মুলা বলি, তোমরা জানো যে হচ্ছে কোনো একটা কণা আসলে বা কোনো একটা পার্টিকেল বা কণা তার অবস্থানের কারণে তার মধ্যে বিভব শক্তি জমা হয়, এটা সম্পর্কে তোমাদের ধারণা আছে। সো আলফা কণা এবং নিউক্লিয়াসের মধ্যবর্তী, আমি এখন এক্সপ্লেন করব বিষয়টা, মধ্যবর্তী বিকর্ষণের জন্য সর্বোচ্চ বিভব শক্তি, বিকর্ষণের জন্য সর্বোচ্চ বিভব শক্তি, সর্বোচ্চ বিভব শক্তির ভ্যালুটা হবে তোমার, আচ্ছা ভ্যালুটা লেখার আগে বা পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তির ভ্যালুটা লেখার আগে আমি তোমাদের একটু বলে নিই বিষয়টা আমি কি বুঝাচ্ছি। ধরো হচ্ছে এটা একটা তোমার হচ্ছে একটা নিউক্লিয়াস, সেটা যে কোনো কিছু যে কোনো পরমাণু নিউক্লিয়াসই হতে পারে। এখন তুমি যদি আলফা কণাকে ধরো হচ্ছে এই নিউক্লিয়াসটা একটা ক্ষেত্র আছে, একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে যে ক্ষেত্র জুড়ে এই নিউক্লিয়াসটা তার প্রভাব বজায় রাখে, সেই ক্ষেত্রের বাইরে যে কোনো পয়েন্টকে আমরা আসলে ইনফিনিটি ধরি এই কণার সাপেক্ষে, কারণ এই পয়েন্টটা আসলে এই কণার ক্ষেত্রের বাইরে বা ফিল্ডের বাইরে, এই জন্য এটা হচ্ছে ইনফিনিটি পজিশন। সো এখান থেকে অ্যাকচুয়ালি এইখানে আসলে যেহেতু এই কণার বা এই যে তোমার হচ্ছে আমরা যে নিউক্লিয়াসের কথা বলতেছি, সেই নিউক্লিয়াসের কোনো প্রভাব বজায় থাকে না, অর্থাৎ এই নিউক্লিয়াসের জন্য আসলে এই পার্টিকেলের কোনো বিভব শক্তি থাকার কথা না। সো এখান থেকে যদি হচ্ছে আমরা শুরুর বিভব শক্তির শুরুর গতি শক্তি বা শুরুর যদি শক্তির কথা বলি, ধরো আলফা কণাটাকে নিক্ষেপ করা হলো, সেই শুরুর মুহূর্তে যে মুহূর্তে আমরা আলফা কণাকে নিক্ষেপ করলাম একটা গতিতে, সেই পুরো গতিটাই হচ্ছে তার মানে পুরো শক্তিটাই হচ্ছে তার গতি শক্তি যখন আমরা আলফা কণাকে নিক্ষেপ করলাম। সো এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে পুরো শক্তিটা যখন হচ্ছে আমরা আলফা কণাকে নিক্ষেপ করলাম, পুরো শক্তিটাই হচ্ছে তার গতি শক্তি। যেহেতু হচ্ছে তোমার আলফা কণাটা তোমার কি বলে আমাদের যে নিউক্লিয়াসের ক্ষেত্রের বাইরে আছে, সো হচ্ছে এখানে কোনো বিভব শক্তি কাজ করতেছে না নিউক্লিয়াসের জন্য, এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে আলফা কণাটা হচ্ছে নিউক্লিয়াসের ঠিক এতটুকু কাছে চলে আসলো, আলফা কণাটা এতটুকু কাছে চলে এসে সে কি করলো আবার এর বেশি কাছে যেতে পারলো না, এখানে গিয়ে কয়েক ন্যানো সেকেন্ডের জন্য ধরো আলফা কণাটা স্থির হয়ে আবার সে ফেরত ব্যাক করে ফেললো, কারণ এখানে একটা প্রবল বিকর্ষণ কাজ করতেছে, সেখানে গিয়ে আবার ব্যাক করে ফেললো। ঠিক আছে, সো এই যে ব্যাক করে ফেললো, এখানে যে বিষয়টা টোটালি টার্ন ব্যাক করলো, তার মানে এই পজিশনে আসলে পুরোটাই তার বিভব শক্তি। ঠিক আছে, সবাইকে এই পর্যন্ত বুঝতে পারলাম? এই পজিশনে জি পুরোটাই তার ভাইয়া। বিভব শক্তি তাহলে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা বিভব শক্তির ফর্মুলা লিখি, সো আমরা জানি যে বিভব শক্তি বা শক্তির যে ফর্মুলাটা আমি খুবই সিম্পলিফাইড করে দিচ্ছি এখানে তোমাদের জন্য, কি থাকে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর, এই জিনিসটা তোমাদের জানানো হয়েছিল বিভব শক্তির ক্ষেত্রে, যে কে কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর। আমরা এখানে ইন্টিগ্রেশনটা দেখতেছি না, ইন্টিগ্রেশন সামনের ক্লাসগুলোতে দেখবো, আমাদের প্রয়োজন হবে ইন্টিগ্রেশন ইউজ করা, বাট এখানে আমি যতটা সিম্পলিফাইড করে তোমাদের বোঝানো যেতে পারে। এবং কিউ1 এর চার্জটা হবে কি, কিউ1 এর চার্জটা হবে অ্যাকচুয়ালি ধরো হচ্ছে আলফা কণা Z1 ইন্টু ই, এটা হচ্ছে আলফা কণার মোট চার্জ,
এটা হচ্ছে Z1 * E। আর হচ্ছে তোমার এই যে নিউক্লিয়াসটা থেকে তোমার পুরোটা টার্ন ব্যাক করে যাচ্ছে, সেই নিউক্লিয়াসটা ধরো হচ্ছে নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা সেটা ধরো হচ্ছে Z2। সো নিউক্লিয়াসের টোটাল চার্জ কি হবে, Z2 * E। এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের টোটাল চার্জ, কারণ Z2 হচ্ছে আমাদের প্রোটনের সংখ্যা আর E হচ্ছে আমাদের প্রোটনের চার্জ। সো এই ই দ্বারা আমরা প্রোটনের চার্জও বুঝি, একই সাথে ইলেকট্রনের চার্জও বুঝি, বাট এখানে আমরা প্রোটনের চার্জকে বুঝতেছি। আমরা শুধুমাত্র ভ্যালুটা নিয়ে কাজ করব। সেখানে প্রোটনের মোট চার্জ হচ্ছে প্রোটনের সংখ্যাকে আমরা যদি প্রোটনের চার্জকে গুণ করি তাহলে আমরা প্রোটনের মোট চার্জ পাবো, রাইট? সো এখানে যদি আমরা এখন মাল্টিপ্লাই করি, ভ্যালুটা বসাই দিই, আমরা এই জিনিসটা পাচ্ছি। সবাই কি বুঝতে পারছে এ পর্যন্ত কিভাবে পেলাম এটা? জি ভাইয়া। আচ্ছা, সম্ভবত ভাইয়া আমাদের আরটা কি এখানে? হ্যাঁ বলো ভাইয়া। আরটা আরটা হচ্ছে তোমার আরটা হচ্ছে তোমার ওই যে ক্লোজেস্ট ডিসটেন্সটা তোমার আলফা কণা এবং হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে। দাঁড়াও একটা সেকেন্ড, এখন দেখাচ্ছি। সর্বনিম্ন দূরত্বটা? হ্যাঁ, সর্বনিম্ন দূরত্বটা। আরটা হচ্ছে তোমার সবাই দেখতে পাচ্ছ না আবার স্ক্রিন? হ্যাঁ জি তোমার ভাইয়া। আচ্ছা কই, হ্যাঁ এই যে আরটা হচ্ছে তোমার এখানে যে আরটা সেটা হচ্ছে এই ডিসটেন্সটা, যেই ডিসটেন্সে গিয়ে তোমার হচ্ছে এটা আবার টার্ন ব্যাক করবে, আবার ফেরত যাবে। সো এই নিউক্লিয়াসের সাথে তোমার এই যে তোমার এই পার্টিকেল বা কণাটার যে সর্বনিম্ন ডিসটেন্স সেটাই হচ্ছে আর। এবার বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, তাহলে হচ্ছে তোমার এখান থেকে কি লিখতে পারো, কে Z1। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাই এটা কি কুলম্ব সূত্র দিচ্ছেন এখানে? অ্যাকচুয়ালি কুলম্বের সূত্র না, কুলম্বের সূত্রকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এটা পাবো, বুঝছো? বেসিক্যালি কুলম্বের সূত্র না, বাট কুলম্বের সূত্রের সাথে যদি আমরা আর মানে তোমার আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা জিনিসটা পাবো অনেকটা এরকম। কে কিউ ভাই ওয়ান এখানে আর স্কয়ার দেন নাই কেন? আর স্কয়ার। ইন্ট্রোডিউশন করেছে কোন নম্বর সূত্রকে? আমি বলি দেখো ভাই, আর স্কয়ার কেন দিলাম না, কুলম্বের সূত্রে কি থাকে, K Q1 Q2 / R²। কুলম্বের সূত্রে এটা হচ্ছে আমাদের বলের মানটা, রাইট? এটা আমাদের বলের মান, ঠিক আছে? সো আমি জি ভাইয়া। বিষয়টাকে তোমাকে অনেক সিম্পলিফাইড করে দিচ্ছি। তুমি কাজ এবং শক্তি জানো, যে কাজ এবং শক্তি দুইটার এককই সেম। তুমি জানো কাজকেও জুল, কাজের এককও জুল, শক্তির এককও জুল, রাইট? সো কাজ ইকুয়ালস টু লিখতে পারি Fs। সো আমরা যদি ফোর্সকে বা বলকে, যেটা হচ্ছে এখানে K Q1 Q2 / R², সেটাকে যদি আমরা দূরত্ব দিয়ে গুণ করি, সো আলটিমেটলি দেখো তো এখানে একটা মাত্রা আসলে কাটাকাটি চলে যাচ্ছে না? এটা দূরত্ব না এখানে। সো এই দুইটা কাটাকাটি গিয়ে তোমার শুধু আর থাকতেছে না, বুঝছো? জাস্ট সিম্পলিফাইড করে জি দিলাম, ভাইয়া। বাট বেসিক্যালি বিষয়টা এইভাবে হয় নাই। এখানে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। আমি আজকের ক্লাসে হয়তো দেখাতে পারবো সামনে ইন্টিগ্রেশন করে, বাট এইভাবে তুমি চিন্তা করতে পারো যে আসলে তুমি যখন দূরত্ব দিয়ে গুণ করতেছো কোন একটা বলকে, তখন আসলে বলের নিচে যে R² ছিল এবং দূরত্বের যে মাত্রা সেটা আসলে কাটাকাটি গিয়ে তোমার এরকম একটা জিনিস পাচ্ছ, রাশি পাচ্ছ। এখন বুঝতে পারছো ভাইয়া, সন্দীপ ভাইয়া? ক্লিয়ার? জি ভাইয়া। এই জন্য আমরা R² জি দিলাম। ভাইয়া। ওকে, সো এখান থেকে পাচ্ছি আমরা কে। বুঝে দিন তো। কেউ কিছু বললা? জি ভাই, আমি বলছিলাম হ্যাঁ কি বলতেছিলা ভাইয়া? ওই ওই যে পাশে ওইখানে ওই যে প্রথম লাইনটা সবার লাস্টে যেটা লিখছেন KZ1E, হ্যাঁ এখানে। কোথায় কোথায় আরেকবার একটু দেখাও। এখানে এই লাইনটার কথা বলতেছো ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ, এই লাইনটা বুঝতে পারো নাই? না, একটু সমস্যা আচ্ছা আচ্ছা, হচ্ছে। অবশ্যই, হ্যাঁ অবশ্যই আমি এক্সপ্লেইন করে দিচ্ছি। এখানে এটা কিভাবে আসলো সেটা তো বুঝতে পারছো, তুমি একটু রেসপন্স করো তো ফার্স্ট। এখানে যেটা আসছে এটা ক্লিয়ার? সো আমরা কিউ কি, Q1 হচ্ছে আমাদের চার্জ, Q2 হচ্ছে আমাদের চার্জ, রাইট? সো এই Q1 হচ্ছে আমাদের আলফা পার্টিকেলের ক্ষেত্রে হিসাব করলাম Z1 * E। জেড হচ্ছে আমাদের আলফা পার্টিকেলের মোট, Z1 হচ্ছে প্রোটন সংখ্যা আর ই হচ্ছে প্রোটনের চার্জ। সো টোটাল প্রোটনের সংখ্যাকে যদি প্রোটনের চার্জ দিয়ে গুণ করো তাহলে আলফা পার্টিকেলের মোট চার্জটা পাবা না? বলো তো ভাইয়া, আলফা পার্টিকেল কি? সেখানে প্রোটন সংখ্যা কয়টা, দুইটা না? সো প্রোটন সংখ্যাকে তুমি যদি প্রোটনের চার্জ দিয়ে গুণ করো তাহলে আসলে সেই পার্টিকেলের মোট চার্জটা পাবা না নিউক্লিয়াসের? হ্যাঁ তুমি কি শুনতে পাচ্ছো? জি ভাইয়া। সেক্ষেত্রে তুমি নিউক্লিয়াসের মোট চার্জটা পাবা না। এই লাইনটা, এই কথাটা বুঝছো? হ্যালো? আচ্ছা, ঠিক সেম না ভাই, ভাবে বুঝছি না। আমরা যদি হচ্ছে ইয়ার জন্য বের করি, তোমার হচ্ছে ZE * E।
সো Z2 ইন্টু ই এই পার্ট থেকে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে তোমার এই যে পার্টটা বেসিক্যালি এই পার্ট থেকে তোমার পাচ্ছি হচ্ছে আরেকটা নিউক্লিয়াসের তোমার হচ্ছে মোট চার্জ Z2 ইন্টু ই। সেখানকার প্রোটন সংখ্যা আমরা জানি না, সেই প্রোটন সংখ্যাকে ধরলাম Z2 এবং সেটাকে যদি আমরা ইলেকট্রন দিয়ে গুণ করি তাহলে আসলে সেই নিউক্লিয়াসের মোট চার্জটা পাচ্ছি, সেটা আসলে Q1 এবং Q2 কে স্যাটিসফাইড করতেছে। সো এইভাবে আমরা এই জিনিসটা পেলাম। এখন আসো আমাদের যে গতিশক্তি ফর্মুলা তাহলে কি এখান থেকে, সো সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার, রাইট? এটা হচ্ছে আমাদের গতিশক্তি, যেটা হচ্ছে অসীমে ছিল। গতিশক্তি ফর্মুলা হচ্ছে হাফ এমভি স্কোয়ার। যেহেতু আমি বলতেছি এখানে যে অসীমে হচ্ছে তোমার বিভব শক্তি থাকতেছে না, বিভব শক্তি 0, এবং যখন নিউক্লিয়াসের খুব কাছাকাছি আসতেছে তখন পুরোটা তার বিভব শক্তি, তাহলে শক্তির সংরক্ষণশীলতা থেকে আমরা বলতে পারি গতিশক্তি ইকুয়ালস টু বিভব শক্তি। বলতে পারি কাইনেটিক এনার্জি হচ্ছে তোমার ইকুয়ালস টু হচ্ছে পটেনশিয়াল এনার্জি, বা গতিশক্তি ইকুয়ালস টু হচ্ছে বিভব শক্তি। সেখান থেকে আমরা বলতে পারি হাফ এমভি স্কোয়ার হচ্ছে তোমার হাফ এমভি স্কোয়ার ইকুয়ালস টু হবে পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তোমার ফর্মুলাটা কি ছিল? কে Z1 Z2 ই স্কোয়ার বাই আর। সেখান থেকে যদি আমরা আর টাকে একপাশে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু হচ্ছে কে Z1 Z2 ই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে হাফ এমভি স্কোয়ার। সো এটা হচ্ছে তোমার সেই সর্বনিম্ন দূরত্বের ফর্মুলাটা, বুঝছো? যেটাকে আমরা বলতেছি ডিসটেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যে সর্বনিম্ন দূরত্বতে তোমার হচ্ছে আলফা কণাটা ব্যাক করে যাবে, টার্ন ব্যাক করবে। না আলফা কণার জায়গায় অন্য কিছু থাকলে সেই হিসেবে তোমরা Z1 এর ভ্যালুটাকে বসাতে পারবা। এই জন্য আমরা আরো জেনারেলাইজ ফর্ম করে এখানে Z1 বলতেছি। সো আলফা কণা দিয়ে বললাম যাতে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়। সবাই বুঝতে পারছো যে কিভাবে এই ম্যাথটা সলভ করবা, কিভাবে ফর্মুলাটা আসলো? সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। দেখো জি এটা ভাইয়া। কিন্তু তোমাদের পূর্ববর্তী যে নলেজ গুলো ছিল সেই নলেজের উপর বেস করেই এটা কিন্তু আমরা ডেভেলপ করলাম থিওরিটা। টোটালি নতুন কিছু না। এরকম কোশ্চেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে মাঝে মধ্যে দেওয়া হয়। সো আশা করি তোমরা হচ্ছে এটা সম্পর্কে একটা ধারণা পেলা, বাট এটা মোটেও তোমার এইচএসসি এর জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, কারণ এটার কনসেপ্ট হচ্ছে তোমাদের বইতে আলোচনা করা হয় নাই। ভাইয়া ভাইয়া বলো। ভাইয়া আচ্ছা এটাকে যে কোনো যে কোনো মোলের পরমাণুর জন্য হ্যাঁ Z2 এর মানটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনোটার জন্য। আমরা এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করবো, হয়তো কালকে আমরা ম্যাথ সলভ করতে পারি। আম, আগে হচ্ছে আমি জাস্ট কনসেপ্ট গুলো বা থিওরি গুলো তোমাদের সাথে আলোচনা করে নিই পুরোপুরি, তারপর আমরা সেই রিলেটেড ম্যাথ সলভ করবো। সো ধরো হচ্ছে তোমাদের যদি এরকম দেওয়া হয় যে আলফা কণা হচ্ছে ভি ভেলোসিটিতে, তোমার হচ্ছে ভি এর ভ্যালুটা ধরলাম হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরলাম হচ্ছে 1.25 ইন্টু 10⁶ ধরলাম অ্যাপ্রক্সিমেটেড ভ্যালু। সো এটা হচ্ছে আলফা কণার ভ্যালুতে আসলো। আলফা কণা তা হচ্ছে কপার নিউক্লিয়াসে আঘাত করলো, কপার নিউক্লিয়াসকে আঘাত করলো, সেটা হইতে পারে তোমার হচ্ছে, বা এই ভেলোসিটি মানটা আমরা বের করব। আচ্ছা, বা হচ্ছে আমরা আর এর মান ভ্যালুটা বের করতে পারি। কপার নিউক্লিয়াসকে আঘাত করলো, সেই ক্ষেত্রে তোমাকে বলা হলো যে আসলে সেই আলফা কণাটা কপার নিউক্লিয়াসের কতটুকু কাছে আসতে পারবে। সো কপারের ক্ষেত্রে তুমি জানো যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 63, এটা তোমার ইনফরমেশন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে ওয়ার্কআউট করবা ম্যাথটা? কে এর ভ্যালু জানো তোমরা? কে এর ভ্যালু তো কে একজন বলো তো আমাকে, কে এর ভ্যালু কত? 9 × 10⁹। ইয়েস, 9 × 10⁹ এটা হচ্ছে কে এর ভ্যালু। এবং Z1 কি ছিল আমাদের? 63.5 না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এটা সমস্যা নাই, মানে কপারের তোমার হচ্ছে নাম্বার অফ প্রোটন তোমার ধরো হচ্ছে 63, তুমি কনসিডার করতে পারো, প্রবলেম নেই। এখন আসলে হচ্ছে কে এর ভ্যালুটা হচ্ছে তোমার 9 × 10⁹